নিরাপদ দূরত্বে এসে তাড়াহুড়ো করে পকেট হাতিয়ে ফোন বের করলো। লনে গাড়ি ভিড়েছে অনেকক্ষণ, কিন্তু তুষি নামছে না। তুলোর মতো নরম শরীর সিটের সাথে শক্ত হয়ে আছে। স্বার্থ বুঝলো ওর ব্যাপারটা, হাসলো ঠোঁট কামড়ে। জানালায় ঝুঁকে এসে বলল, নামবে না? কোথায় এনেছেন আমাকে? ভয় পাচ্ছ? ভয় পাবো কেন? তাহলে নামছো না কেন? ভাবের সম্মান বাঁচাতে নামলো তুষি। অসহায় চোখে একবার দেখলো চারিপাশ। এই জায়গা ও বাপের জন্মেও দেখেনি। জিজ্ঞেস করলো, এটা কোথায়? কার বাসা এটা? জামিলের নতুন ফ্ল্যাট। আমরা এখানে কিছুদিন থাকবো। তুষির চোখ বেরিয়ে এলো। কিছুদিন? আমি আর আপনি একা? দুজন একা হয়? এখানে থাকবো কেন? বাড়িতে কেন যাব না? স্বার্থ সোজাসুজি বলে, বাড়িতে অনেক লোক, রোমান্সে অসুবিধা হবে। তুষির কান দুটো গরম হয়ে গেল। এক চোট লজ্জায় পাক খেলো মাথাটা। ওপাশ থেকে অচেনা ভদ্রলোক ছুটে এলেন তখনই। জিজ্ঞেস করলেন, মিস্টার স্বার্থ আবরার? হ্যাঁ। আসুন, লিফট এদিকে। পেছনে ব্যাগ আছে। জি, রুমে পৌঁছে দিচ্ছি, আপনারা এগোন। এটা দরজার চাবি। স্বার্থ তুষির হাত ধরে লিফটে উঠে গেল। দরজা বন্ধ হতেই স্ক্রিনে লাল রঙে ভেসে থাকা 12 লেখার দিকে একবার দেখল তুষি। পরপর মাথায় এলো, এই বদ্ধ জায়গায় ও আর স্বার্থ ছাড়া কেউ নেই। চারদিকে গুমট আটকানো, নিঃশ্বাসও শুনতে পাওয়া যাচ্ছে। তুষি গুটিয়ে দাঁড়ালো এক কোণে, দূরত্ব রাখলো দুজনের। রীতিমতো এক পাশ হয়ে পিঠটা ফিরিয়ে দিল স্বার্থর দিকে। লিফটের দরজা খুলল সে সময়। স্বার্থ বের হতে হতে বলল, স্বার্থ আবরার প্লেস বুঝে কাজ করে তুষি, যেখানে সেখানে শুরু হয়ে যায় না। চিল। তুষি লজ্জায় চৌচির হয়ে গেল। মিনমিন করে বলল, আমি কিছু বলেছি? আসামির চোখ দেখে বুঝতে পারি সেখানে তুমি আমার বউ, তোমারটা বুঝবো না? স্বার্থ ব্যস্ত হলো তালা খুলতে, অথচ তুষির পিঠ বেয়ে ভীষণ ঠান্ডা একটা স্রোত নেমে গেল। তুলতুলে ভালো লাগায় ভিজলো তার বুক। যেদিন স্বার্থ বাড়ির সবার সামনে প্রথম বলেছিল তুষি আমার স্ত্রী, ঠিক তেমনই এক অনুভূতির তোড়ে আজকেও অন্তপুটে একটা গাঢ় বুদবুদ টের পেল ও। কিন্তু পরপরই চিবুক কঠিন করলো মেয়েটা। না, এত সহজে ও গলবে না, কিছু ভুলবে না, কিছু না। ফ্ল্যাটের দরজা ঠেলতেই ভেতর থেকে ফ্রেশনারের সুবাস ছুটে এলো নাকে। খুব গোছানো, ছিমছাম সব। জামিল লোক দিয়ে গোটা ফ্ল্যাটই চকচকে করে রেখেছে। স্বার্থ ভেতরে ঢুকলো আগে, তারপর এক টান মেরে নিয়ে গেল ওকেও। ধরাম করে দৌড় চাপালো, সাথে চট করে মেয়েটার এক হাত মাথার ওপরে চেপে পিঠসহ আস্ত শরীরটা ঠেসে ধরল ওই বদ্ধ দরজার কাঠে। দ্রুততম ব্যাপারটাই তুষি হকচকালো খুব। স্পষ্ট করে তাকানোর আগেই স্বার্থর মুখটা নেমে এলো ওর কপালের কাছে। হুটহাট এই নৈকট্যের তোপে শ্বাসনালীতে দম আটকে গেল তুষির। স্বার্থ একবার চোখ ঘুরিয়ে তুষির সারা মুখ দেখলই শুধু ঘোর ওই চোখে কেবলই নেশার বৃষ্টি, দৃষ্টি ছাপানো অপরূপ ধাঁধিয়ে যাওয়া মোহ নিয়ে বলল, আল্লাহর সৃষ্টি কত সুন্দর জানো? তুষির গলা শুকনো, জড়িয়ে এলো শব্দরা। কি কি দেখে বলছেন? স্বার্থর চাহনি আরো ধারালো হলো, খাদে নামলো কণ্ঠস্বর। এই যে আমার ব্যক্তিগত চোর, প্রশংসায় খুশি হওয়ার কথা ছিল বোধহয়, অথচ ঠোঁট টেনে হেসে ফেলল তুষি। বিদ্রুপ করে বলল, হঠাৎ আমার প্রতি এত গলে যাওয়ার কারণ? প্রশ্নের উত্তর এলো না। তুষি রেগেমেগে বলল, এখন কথা বলছেন না কেন? ঠিক জায়গায় খোঁচা লাগলেই চুপ করে যাচ্ছেন। রাগ হচ্ছে? রাগ? আমি রাগ করার কি? যে আমাকে বোঝেই না তার উপর রাগ মানে তো সময় নষ্ট। আমি তোমাকে বুঝি না? স্বার্থস্বর ছোট। তুষি বলল, না। এজন্যই অয়নকে বিয়ে করবে বলেছিলে? তুষি খিটখিটে গলায় বলল, আমার মন চেয়েছিল তাই বলেছিলাম। তাহলে পালাচ্ছিলে কেন? কার জন্যে? তুষি জবাব দিতে পারল না। অন্য কোথাও দৃষ্টি ফেলে রাখলো। স্বার্থ নিজেই বলল, আমি কি বুঝি না তুষি? কিভাবে বুঝি না? আমার তো মনে হয় আমার মতো করে তোমাকে কেউ বুঝবেই না। তোমার এই ঠোঁট দুটো নড়লেও আমি বলতে পারবো তুমি কি চাইছো। তোমার তাকানো দেখলে আমি বুঝবো তোমার কি ভালো লাগছে। তোমার চুপ হয়ে থাকা, তোমার দীর্ঘশ্বাস সব আমার চেনা তুষি। তোমার অনুভূতি, তোমার রাগ, আনন্দ, হাসি, তোমার চাহনি সব আমার পরিচিত। আমি সব বুঝি তুষি, আমি বুঝি তোমাকে। আর অপেক্ষা? আপনি আমার অপেক্ষা বোঝেন? তীব্র অভিমানে আমার মুখ ফিরিয়ে নেয়ার পরেও ভেতরে ভেতরে কারো জন্য আমার চোখ ভর্তি প্রতীক্ষা কেমন হয় জানেন আপনি? জানি না। তুষির কণ্ঠ ভিজে এলো। না, কিচ্ছু জানেন না। আচ্ছা, অতীতের সব না হয় ভুলে গেলাম, কিন্তু মানুষ তো বাড়িতে একটা কুকুর পুষলেও সে যখন অসুস্থ হয় তাকে নিয়ে ভাবে, কষ্ট পায়, যত্ন করে। আর আমি তার চেয়েও অধম বলেই আমার অসুস্থতায়ও আপনার কিছু যায় এলো না।
কি করে পারলেন আমাকে হাসপাতালে ফেলে চলে যেতে? একবার দেখতেও এলেন না আমি বেঁচে থাকি মরে যাই তাতে আপনার কি? কিছু জানতেও চাইলেন না, খোঁজ নিলেন না আমার। তাহলে এখন এত ভালোবাসা কেন? কিসের এত প্রেম? স্বার্থ নিঃশব্দে চেয়ে রইল দুপল, পরপর মুচকি হেসে দীর্ঘশ্বাস ফেললো একটা, খুব আস্তে বলল, ও। তুষির মেজাজ চটে যায়, স্বার্থর বুকে দুহাত রেখে ধাক্কা দেয় জোরে, ক্রোধে নিঃশেষ হয়ে বলে, সরুন আমার থেকে। ছেলেটার বুকের ক্ষতই হাত পড়ল, প্রচন্ড ব্যথায় চোখ মুখ খিচে নিল অমনি। উফ বলে ছোট একটু আর্তনাদ করতেই হকচকিয়ে গেল তুষি, ভোরকে বলল, কি হলো? শান্ত চোখ মেলে চাইলো মানুষটা, মৃদু হেসে মাথা নাড়ালো দুপাশে, বোঝালো কিছু না। তুষি উদ্গ্রীব হয়ে চেয়ে রইল তাও। তখনই শরীরের খুব কাছে চলে এলো স্বার্থ, বন্ধ হলো বাতাস যাওয়ার জায়গা। তুষির পিঠ দরজায় লেগে যায়, মাথাটা শক্ত হয় সহসা, ছোট দেহ পুরুষালী দুই হাতের মাঝে আটকে যেতেই হাঁসফাঁস করে তাকায় সে। স্বার্থ খুব স্বাভাবিক চোখে বলল, তোমার কথা শেষ নিশ্চয়ই, শোনো, আমাকে যা বলার বলো, শুনবো সব। তোমার বকবক শোনার জন্য যতটা ধৈর্য দরকার সব আমি রপ্ত করে ফেলেছি, কিন্তু ওসব মান অভিমানের পাল্লায় আমি আর পড়ছি না। ইগো দেখিয়ে জেদ করে রেগেমেগে দূরেও যাচ্ছি না, বরং আমি এখন থেকে তোমার খুব কাছে থাকবো, এতটা কাছে যতটা তোমার গায়ের ওড়নাও নেই, যতটা কাছে তোমার শরীরের লোমকূপও নেই। তুষি হতভম্ব হয়ে বলল, কি? ইয়েস। বিশ্বাস হচ্ছে না? প্রুফ দেব? তুষি কিছু বলার আগেই স্বার্থর হাতটা চট করে ওর ঘাড়ের বাঁকে ঢুকলো, চুলের ভাঁজ ছুঁয়ে শক্ত করে ধরল সেখানটা, পরপর মুখটা টেনে আনলো নিজের কাছে। গরম শ্বাসের ছোঁয়ায় তুষি চোখ বুজে ফেললো, বুকের ভেতর সেই বাজ পড়ার ধুক ধুক শব্দটা শুরু হলো আবার। স্বার্থ কেমন ফিসফিস করে ডাকে, তুষি। মেয়েটার সমস্ত শরীর শিউরে ওঠে, এলোমেলো হয় সব। প্রিয় পুরুষ এত কাছাকাছি আসাতে থিতিয়ে যায় বুকের তাল। স্বার্থ ফের ডাকলো আদুরে গলায়, তুষি। তুষির পায়ের তলা অবধি শিরশির করছে, চোখটা বন্ধ, কোনো রকম বলল, কি? স্বার্থ আরো কাছে আসে, আরো। মেলি শরীরে মেশায় স্বীয় শরীর, ডাকে ফের মাদকের সুরে, আমার তুষি। তুষির বুকের বাঁ পাশে একটা কোপ পড়ল ওই ডাকে, খুইয়ে গেল, খেই হারালো সে। ঠোঁট আর গলার নরম ভাঁজে আছড়ে পড়া শ্বাস বলিষ্ঠ দেহের উত্তাপ মিলিয়ে মরে যাচ্ছে যেন। স্বার্থর নরম ঠোঁটে তার ঠোঁটে মিশে যাওয়ার বোধহয় আর বেশি দেরি নেই। এই তো ভীষণ ছুঁই ছুঁই ভাব। মানুষটা ওকে চুমু খাবে সেদিনের মতো করে? তুষি কি সায় দেবে নাকি ধাক্কা দিয়ে সরিয়ে দেবে? দোটানায় ভুগতে থাকা মেয়েটা সিদ্ধান্তে যেতে পারল না। পূর্বেই কানে এলো সেই সেতারের ধ্বনি, ডাকছে ফের, তুষি। হুম। কফি বানাতে পারো? তুষি ভ্যাবাচাকা খায়, তড়াক করে চোখ মেলে বলে, হ্যাঁ। স্বার্থ ছেড়ে দেয় ঘাড়, সরে যায় অমনি, উল্টো ঘুরে ইউনিফর্মের বোতাম খুলতে খুলতে বলল, আমার জন্য 1 কাপ কফি 1 চামচ চিনি দিয়ে যাও। তুষি আশ্চর্য হয়ে চেয়ে রইল, পরপর লজ্জায় নুয়ে পড়ল দুনিয়া। ইস, ও কি ভাবছিল? ইস ইস ইস। স্বার্থ ইউনিফর্ম পুরোপুরি খুলেছে, খালি গায়ে তুষির চোখ পড়ল সরাসরি ওর ব্যান্ডেজের ওপর। সফেদ রঙে এখনো রক্ত ভেসে আছে। আটকে উঠল মেয়েটা, চিৎকার ছুড়ল সজোরে, আল্লাহ! এ কি হয়েছে? হঠাৎ নিনাদে ভোরকে ফিরে চাইল স্বার্থ, বুকের ব্যান্ডেজটাও এবার দেখল তুষি। মাথায় আকাশ ভাঙল যেন, মরিয়া হয়ে ছুটে এলো কাছে, অস্থির হয়ে বলল, আল্লাহ আল্লাহ, এ কি? বুকেও তো। বুকের ব্যান্ডেজে আঙ্গুল ছোঁয়ায় সে, উৎকণ্ঠিত হয়ে বলে, কি হয়েছে আপনার? কেটেছে কিভাবে? স্বার্থ অবাক হয় একটু, তুমি জানতে না? কি জানবো? কেউ বলেনি কিছু? কি বলবে? স্বার্থ জিভে ঠোঁট ভেজালো, শ্বাস ফেললো ছোট, বলল, আমার মাথাটা ব্যথা করছে, কফি খাই? তুষির মনোযোগ এই কাটাচেরার ওপর, অল্পতেই চোখ ভিজে গেল জলে, উতলা হয়ে বলল, আগে বলুন এসব কি করে হলো? এভাবে কাটলো, রক্ত কেন? আল্লাহ, ব্যথা করছে না? করছে। তাহলে তো কষ্ট হচ্ছে আপনার, কি করলে কমবে? তুমি কি ব্যথা কমাতে চাও? চাই তো। কি করলে কমবে বলুন? কি ওষুধ লাগাবো? ওষুধ দরকার নেই, শুধু আমি কাছে গেলে ছটফট করবে না, তাহলে তোমাকে জোর করতে হয়, আরো বেশি ব্যথা লাগে। তুষির মুখটা কাঠ হয়ে গেল, টলটলে দৃষ্টি নিয়ে বলল, আপনি আর কি করছেন? হ্যাঁ, কাঁদছো কেন? আমি তো এখন ঠিক আছি। কে বলল আপনার জন্য কাঁদছি? তবে অয়নের জন্য? তুষির নাক ফুঁসে ওঠে, আবার? আমি ভালো কফি বানাতে পারি না সেজন্য কাঁদছি। হেসে ফেলল স্বার্থ, বলল
না কিছু। ইউনিফর্ম পাল্টে শার্ট পরলো গায়ে। পুরোটা সময় চেয়ে রইল তুষি। মায়ায় বুক খসে যাচ্ছে তার। সকাল থেকে ওকে সামলাতে স্বার্থর কম খাটতে হয়নি। এই শরীর নিয়ে আবার ওকে সমেত সিঁড়ি বেয়েও উঠেছিল। একটু আগে অত জোরে ধাক্কা দিয়েছে, এজন্যই উনি অমন করেছিলেন। ইস! স্বার্থ ঘাড় ফিরিয়ে জিজ্ঞেস করলো, চেঞ্জ করবে না? ব্যাগে তোমার কাপড় আছে, দেখো কোনটা পরবে। আমার কাপড়? জামিলকে দিয়ে কিনিয়েছিলাম। আবার? স্বার্থ আর উত্তর দিল না। তুষি দীর্ঘশ্বাস ফেলল। পরনের জামা পাল্টানো দরকার, কাল থেকেই তো এটা পরে আছে। ও লাগেজ খুলল বাধ্য হয়ে। হাতের কাছে যা পেল তুলল তাই। ওয়াশরুমের দিকে যেতে নিলে স্বার্থ বলল, ওখানে লাইট নেই, রুমে চেঞ্জ করো। তুষি দাঁড়িয়ে রইল চুপ করে। ও বলল, কি চেঞ্জ করো? মেয়েটা তাজ্জব হয়ে বলল, তো আপনি বাইরে যাবেন না? স্বার্থ অবাক হয়ে বলল, বাইরে? আমি কেন বাইরে যাব? চেঞ্জ আমার সামনেই করো। তুষি চিৎকার করে ওঠে, কি? উফ, চেঁচাচ্ছ কেন? আমরা স্বামী স্ত্রী না? তুমি চেঞ্জ করলে আমি দেখব, আমি চেঞ্জ করলে তুমি দেখবে, একেই তো ইকুইলিটি বলে। তুষির সারা মুখ লজ্জায় লাল হয়ে গেল। চোখ দুটো খিচে দুম করে কাপড়গুলো সোফায় ছুঁড়ে মারল। ছুটে বের হতে নিলে ভূতের মতো এসে পথ রোধ করে দাঁড়ালো স্বার্থ। একটু চমকে গেল মেয়েটা। ও ভ্রু নাচিয়ে বলল, কোথায় যাওয়া হচ্ছে? রান্নাঘরে। উফ, এই রুম থেকে তো বের হওয়া যাবে না। তুষি নির্বোধ বনে বলল, কেন? স্বার্থ কি যেন ভাবলো। তুষির হাতটা খপ করে ধরল এক হাতে, আরেক হাতে চাবি নিয়ে বাইরের ঘরে এলো। ফ্ল্যাটের সদর দোর লক করলো আগে। একবার টেনে দেখলো খোলা যাবে কিনা। বলল, এটা সেফ, কিন্তু তাও তোমাকে বিশ্বাস নেই। জানালা ভেঙে পালাতে পারো। তুষি মেজাজ খারাপ করে বলল, আমি কি ডাকাত? জানালা ভেঙে পালাবো কেন? এত কথার দরকার নেই। যা লাগবে রুমে, যা হবে রুমে, যা করব রুমে। আপাতত রুমের বাইরে যাবে না, বারান্দাতেও না। পালানোর ফন্দি করে লাভ নেই তুষি। আমি যখন ধরেছি এই ধরা ছাই দিয়ে মাছ ধরার মতো। আমি যতক্ষণ না মরবো তুমি রেহাই পাওয়ার কথা ভুলে যাও। তুষি বুঝতে পারল না ও কি বলবে। ক্লান্ত চোখ মেলে চেয়ে রইল শুধু। আজ প্রতি মুহূর্তে একটা নতুন স্বার্থকে দেখছে ও। আবিষ্কার করছে একজন নতুন মানুষ। কিন্তু ছাড়া পেতে কে চায়? তুষি তো চায়নি, ও তো থাকতে চেয়েছিল। বরং স্বার্থ নিজেই ছেড়েছিল ওকে। তাহলে এই হঠাৎ উদয় হওয়া প্রেম এলো কেন? স্বার্থ ঘরে এসে দরজা আটকে দিল। দুটো ছিটকিনি তুলল, আবার লকটাও টিপলো সাথে। তুষি ফোঁস করে শ্বাস ফেলে বলল, এখন কফিটা কি দিয়ে বানাবো শুনি? রুমের কর্নারের দিকে ভ্রু দিয়ে ইশারা করলো স্বার্থ। তুষি চেয়ে দেখলো ওখানে একটা টেবিল, কেতলি আর চা কফির সব জিনিসপত্র রাখা, অথচ সে এতক্ষণ খেয়ালই করেনি। মেয়েটা ভদ্রের ন্যায় এগুলো সেদিকে। স্বার্থ ঘরের সব জানালা বন্ধ করে দেয়, আটকে দেয় বারান্দার দরজাটাও। মোটা ভারী পর্দাগুলো মেলে মেলে রাখে। এমনি সন্ধ্যে শেষ। ঘর আরো অন্ধকার হয়ে গেল এতে। তুষি বলল, এমা, অন্ধকারে কাজ করব কি করে? স্বার্থ কোথায় বোঝা গেল না। উত্তর দিল সাথে সাথে, পৃথিবীর সব থেকে জরুরি কাজ অন্ধকারেই হয়। তুষি রেগেমেগে বলল, আপনি আলো জ্বালাবেন? আলো জ্বলেনি, তবে চট আগুন ধরল লাইটারে। সেই আলোয় ভেসে উঠল স্বার্থর পোক্ত হলদে মুখটা। তুষির ভেতর শুদ্ধ নড়ে উঠল দোলে ভীষণ শব্দে। চট করে মাথা নুইয়ে নেয় সে। বড় থাই গ্লাসের জানালার দুপাশের কর্নারে বসানো দুটো টেবিল, বড় বড় দুখানা ক্যান্ডেল সেট ছিল, প্রত্যেকটাতে 6টা রঙিন মোম বসানো। স্বার্থ লাইটার দিয়ে সুনিপুণ হাতে প্রত্যেকটা মোম এক এক করে জ্বালালো। এক একটি মোমের আলো যেন তুষির গায়ে উড়ে এসে লাগা এক একটি কুণ্ঠার খোঁচা। ঘরে আর অন্ধকার নেই। মোমের আলোয় চারিপাশ ছেয়ে গেছে। স্বার্থ শেষ মোম ধরানোর সময় ঘাড় বাঁকা করে এক পল চাইল তুষির পানে। ওই ক্ষুরধার দৃষ্টিতে মেয়েটার পিঠের হাড় ছুঁয়ে কিছু একটা নেমে গেল অমনি। ঢোক গিলে ফের চিবুক নামিয়ে নিল গলায়। কি করতে চাইছেন উনি? তুষি রেগে আছে বুঝেও জোর করবে বুঝি? মেয়েটা খুব টেনে হিসড়ে মনোযোগ চায়ের কাপে ফেলল। হাতগুলো কাঁপছে। স্বার্থ নির্লিপ্ত ভঙ্গিতে কাউচে বসে টেলিভিশন ছাড়ল। ঘরে থাকা টেলিফোনটা বাজলো তখনই। টেবিল পাশে হয় হাত বাড়িয়ে রিসিভারটা তুলে এনে কানে ধরল স্বার্থ। হ্যাঁ বল, কি করে বুঝলি আমি ফোন করেছি? এখানে তুই ছাড়া আমাকে কে খুঁজবে? তাও ঠিক। শোন না, অয়ন্ত তোকে সন্দেহ করছে। আমার ভাই, একটু বুদ্ধি তো থাকা উচিত। আমি এখন ওকে নিয়ে তুষিকে খুঁজতে যাচ্ছি। কোথায় যাবি? ভাবছি মাওয়াটাও ঘুরে আসবো। যদি ভুলিয়ে ভালিয়ে ইলিশ খাইয়ে দিই, মাছের ডিম খেয়ে তুষিকে ভুলে যেতেও পারে। ভালো বুদ্ধি না?
বাকিদের কি অবস্থা? আঙ্কেলরা কেউ নেই। তুষির মা কাঁদছে আর তোর মা তোর জন্য খুন্তি রেডি করছে। এলেই পেছনে সপাত সপাত বাড়ি মারবে। যত সব বাজে কথা। জামিল হাসলো, পরপরই ফিসফিস করে বলল, তুষি কি নর্মাল হয়েছে? এখনো না। শোন, তুই কিন্তু এখন ওর কাছে সিনেমার ভিলেন। বিয়েতে জোর করলেও আর কিছুতে জোর করিস না, পরে সংলাপ শুনিয়ে দেবে। শয়তান, তুই আমার দেহ পাবি কিন্তু মন পাবি না। স্বার্থ রিসিভার বাম কান থেকে ডান কানে আনলো, ঠান্ডা চোখ ফেলে রাখলো অদূরের কাজে ব্যস্ত তুষির দিকে, বলল, মন তো আরো আগে দিয়েছে, এখন যা বাকি সেটা আমি নিজেই নিয়ে নেব। জিভ কাটল জামিল, হতভম্ব সে। স্বার্থ লাইন কেটে দিয়েছে। ও ফোনের দিকে চেয়ে হতাশ গলায় বলল, বিয়ে হতেই ছেলেটার মাথা খারাপ হয়ে গেল।